বছরের সাজা হাইকোর্টে বহাল, ছাড়তে হতে পারে সংসদ সদস্য পদ। যেই প্রপার্টিগুলো কনফিসকেট হয়েছে সেগুলা রাষ্ট্র বরাবরে বাজেয়াপ্ত হয়ে যাবে। অ্যাকর্ডিং টু 66(2)(d) অনুযায়ী সংসদ সদস্যপদ থাকার আর যোগ্যতা হারিয়েছেন। 30 দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ। জ্ঞাত আয়ের বহির্ভূত সম্পত্তি প্রমাণ না হওয়া সত্ত্বেও আমাদেরকে সাজা দেওয়া হয়। আমরা এই রায়ের বিরুদ্ধে মহামান্য অ্যাপেলেট বিভাগে আমরা আপিল ফাইল করব। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। দুর্নীতির দায়ে সরকার দলীয় এমপি হাজী সেলিমকে 10 বছরের কারাদণ্ড দিয়েছেন উচ্চ আদালত। একই সঙ্গে রায় পাওয়ার 30 দিনের মধ্যে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে অবৈধভাবে উপার্জিত 27 কোটি টাকার সম্পত্তি। দুদক আইনজীবী বলছেন, সাংবিধানিকভাবে তিনি আর এমপি পদে থাকতে পারবেন না। এ রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন হাজী সেলিমের আইনজীবী। আফজাল হোসেনের রিপোর্ট। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে হাজী সেলিম ও তার স্ত্রী গুলশান আরার অভিযোগ আনা হয়। এই মামলায় 2008 সালে তাদের 13 বছর করে কারাদণ্ড দিয়েছিল বিচারিক আদালত। এ রায়ের 7 বছর পর তাদের সাজা বাতিল করেন হাইকোর্ট। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে দুদক। মামলাটি পুনরায় শুনানির নির্দেশ দেন আপিল বিভাগ। এ বিষয়ে দীর্ঘ শুনানি শেষে এবার হাইকোর্ট তার 10 বছরের সাজা বহাল রাখলেন। উচ্চ আদালত তার রায়ে বলেছেন, হাজী সেলিমের অবৈধ সম্পদ অর্জনের বিষয়টি সাক্ষ্য ও নথিপত্রে প্রমাণ মিলেছে। সে কারণে অর্জিত এ সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত হবে। রায় পাওয়ার 1 মাসের মধ্যে আত্মসমর্পণ করতে হবে হাজী সেলিমকে। তবে এ মামলায় তার স্ত্রী আসামি হলেও মারা যাওয়ায় তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। যেদিন বিচারিক আদালত এই রায়ের কপি পাবে সেই দিন থেকে 30 দিনের মধ্যে হাজী মোহাম্মদ সেলিমকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছেন এবং যেই প্রপার্টিগুলো কনফিসকেট হয়েছে সেগুলা রাষ্ট্র বরাবরে বাজেয়াপ্ত হয়ে যাবে। তিনি জানান, সংবিধান অনুযায়ী হাজী সেলিম আর সংসদ সদস্য পদে থাকতে পারবেন না। উনি অ্যাকর্ডিং টু 66(2)(d) অনুযায়ী ওনার টোটাল বার হয়ে যাবে, সংসদ সদস্যপদ থাকার আর যোগ্যতা হারিয়েছেন। তবে বিষয়টি স্পিকার সিদ্ধান্ত নেবেন। ঢাকা 8 আসনের এই এমপির আইনজীবী জানান, তারা এই রায়ে সংক্ষুব্ধ করবেন আপিল। জ্ঞাত আয়ের বহির্ভূত সম্পত্তি প্রমাণ না হওয়া সত্ত্বেও আমাদেরকে সাজা দেওয়া হয়। আমরা সেই জিনিসটি মহামান্য হাইকোর্ট ডিভিশনের রায়ের এগেনস্টে অ্যাপেলেট বিভাগে আমরা আমাদের যুক্তিতর্ক উপস্থিতি করার চেষ্টা করব। মাসখানেক আগে কুয়েতের আদালতে লক্ষ্মীপুর 2 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুল দণ্ডিত হওয়ায় তার সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়। আফজাল হোসেন, সময় সংবাদ। ফেনী নদীর ওপর প্রথম মৈত্রী সেতু সংযুক্ত করেছে খাগড়াছড়ি ও ত্রিপুরাকে। দুদেশের যোগাযোগ ব্যবস্থা ও আর্থসামাজিক উন্নয়নের নতুন দ্বার খুলে দিয়েছে এই সেতু। স্থানীয়রা বলছেন, এই সেতু সীমান্তবর্তী মানুষের জীবন রেখা হয়ে দাঁড়াবে। মীর হোসেন রাসেলের ক্যামেরায় বিস্তারিত বখতার মুন্ডা রিপোর্টে। বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রবাহিত ফেনী নদীর এই মৈত্রী সেতুর মাধ্যমে সরাসরি চট্টগ্রাম সমুদ্র বন্দরের সঙ্গে যুক্ত হবে ভারতের ত্রিপুরা রাজ্য। ভারতের অর্থায়ন ও তত্ত্বাবধানে 82.57 কোটি রুপি ব্যয় রামগড়ের মহামুনিতে 412 মিটার দৈর্ঘ্য এবং 14.80 মিটার প্রস্থের এই মৈত্রী সেতুটি নির্মিত হয়েছে। সেতু নিয়ে স্বপ্ন দেখছেন স্থানীয়রা। অত্র এলাকার অর্থনৈতিক অগ্রগতি সাধিত হবে। চট্টগ্রাম সমুদ্র বন্দরের যেই রাজস্ব আয়, এটা যেন আমাদের সরকার বুঝে নেয়। এই সেতুর মোট পিলার 12টি, এর মধ্যে বাংলাদেশের অংশে 8টি ও ভারতের অংশে 4টি। সেতু থেকে 240 মিটার অ্যাপ্রোচ রোড নির্মাণ করে রামগড় চট্টগ্রাম প্রধান সড়কের সাথে এবং ওপারে সেতু থেকে প্রায় 1200 মিটার অ্যাপ্রোচ রোড নবীনপাড়া ঠাকুরপল্লী হয়ে সাবরুম ত্রিপুরার আগরতলা জাতীয় সড়কে যুক্ত হয়েছে। তবে দুদেশের যোগাযোগের জন্য বাংলাদেশের অংশ এখনো পুরোপুরি প্রস্তুত হয়নি। বারুইরহাট থেকে রামগড় পর্যন্ত এখানে 38 কিলোমিটার রাস্তা প্রশস্তকরণের পাশাপাশি 23টা কালভার্ট এবং 9টি সেতু পুনর্নির্মাণ হবে। 2010 সালের জানুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি সফরকালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর সাথে বৈঠকে রামগড় সাবরুম স্থলবন্দর চালুর যৌথ সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে 2015 সালের 6 জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেতুটির ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করেন। এখানকার মানুষ মনে করছেন, ফেনী নদীর উপর
এই বাংলাদেশ ভারত প্রথম মৈত্রী সেতুটি উদ্বোধনের মধ্য দিয়ে দুদেশই লাভবান হবে ঠিকই, তবে দর কষাকষির হিস্সায় বাংলাদেশের লাভের পাল্লাটা কতটুকু ভারী হবে সেটাই এখন দেখবার বিষয়। রামগড়ের বাংলাদেশ ভারত প্রথম মৈত্রী সেতু এলাকা থেকে বখতিয়ার মুন্না, সময় সংবাদ, খাগড়াছড়ি। বাংলাদেশ ও ভারতের মধ্যকার পরিবহন যোগাযোগ ব্যবস্থা নির্বিঘ্ন হলে বাংলাদেশের জাতীয় আয় বাড়বে 17% আর ভারতের বাড়বে 8%। এই তথ্য উঠে এসেছে বিশ্ব ব্যাংকের প্রতিবেদনে। মঙ্গলবার এই প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে সংস্থাটি জানিয়েছে, বাংলাদেশ ভৌগোলিকভাবে সুবিধাজনক অবস্থানে থাকলেও পিছিয়ে রয়েছে আঞ্চলিক পরিবহন ব্যবস্থায়। এক্ষেত্রে বিশ্বব্যাংক বাংলাদেশের পাশে থাকলেও ভারত গুরুত্ব দিতে চায় নিজস্ব বিনিয়োগকে। সবেমাত্র উন্নয়নশীল দেশের চূড়ান্ত সুপারিশ পেয়েছে বাংলাদেশ, আর বর্তমানে বিশ্ব অর্থনীতির পঞ্চম শীর্ষ দেশ ভারত। দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধিতে দীর্ঘদিন ধরেই কাজ করে আসছে প্রতিবেশী দেশ দুটি। তবে বিভিন্ন সময় বন্দর সুবিধা বাড়ানো ও আঞ্চলিক অর্থনীতিকে শক্তিশালী করতে চুক্তিসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হলেও পিছিয়েই থেকেছে নির্বিঘ্ন পরিবহন যোগাযোগ ব্যবস্থা। বিশ্বব্যাংকের প্রতিবেদন বলছে, এই দুর্বলতা কাটিয়ে উঠতে পারলে ভারতের জাতীয় আয় যেমন বাড়বে তেমনি বাড়বে বাংলাদেশের। শুধু তাই নয়, ভৌগোলিকভাবে অবস্থানের সুবিধা কাজে লাগাতে পারলে বাংলাদেশ হবে নেপাল, ভুটান, ভারত সহ পূর্ব এশিয়ার দেশগুলোর কৌশলগত বাণিজ্য পথ। এশিয়ার আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণে ভৌগোলিকভাবে বাংলাদেশের অবস্থান বেশ গুরুত্বপূর্ণ। তবে পণ্য পরিবহনে বন্দর কেন্দ্রিক সুবিধা ও বহুমাত্রিক দ্বিপাক্ষিক যোগাযোগ ব্যবস্থা শক্তিশালী না হওয়ায় সম্ভাবনার সবটুকু কাজে লাগানো যাচ্ছে না। বাংলাদেশের সঙ্গে রেল, সড়ক ও অভ্যন্তরীণ জলপথে যোগাযোগ ব্যবস্থাকে শক্তিশালী করতে ভারতের বিনিয়োগ ঠেকেছে $2.5 বিলিয়ন। এক দশকের বেশি সময় ধরে অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশ ভারত যৌথভাবে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিচ্ছে। পরিবহন ব্যবস্থার উন্নয়নে দেশ দুটি মাত্রই মৈত্রী সেতু চালু করলো। তবে প্রতিবন্ধকতাগুলো কাটিয়ে উঠতে এখনো কয়েক বিলিয়ন ডলার বিনিয়োগ দরকার। ভারতের ক্ষেত্রে উন্নয়ন সহযোগীদের চেয়ে নিজেদের বিনিয়োগকে গুরুত্বপূর্ণ মনে করে। বিশ্বব্যাংক বলছে, দেশ দুটির মধ্যকার পরিবহন যোগাযোগ প্রতিবন্ধকতাগুলো কেটে গেলে ভারতে বাংলাদেশের রপ্তানি বাড়বে 297%, আর বাংলাদেশে ভারতের রপ্তানি বাড়বে 172%। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরও থাকছে। আগে থেকেই করোনার ভ্যাকসিন নিতে শুরু করায় হজ পালনে বিশ্বের অনেক দেশের চেয়ে এগিয়ে বাংলাদেশ। 2 ডোজ টিকা নেওয়ার পরই মিলবে অনুমতি। রাজধানীর খাল, ডোবানালায় ময়লা ফেলছে ঢাকাবাসী। এতে বিস্তার ঘটছে কিউলেক্স মশার। অঞ্চলভিত্তিক সমন্বিত অভিযানের দ্বিতীয় দিনের কার্যক্রমে গিয়ে এভাবেই নগরবাসীকে দুষলেন ঢাকা উত্তরের মেয়র। এদিকে মশার উৎপাত কমাতে ওষুধের ডোজ বাড়ানোর কথা ভাবছে সিটি কর্পোরেশন। এ যেন মশার খামার, অবাধে চলছে প্রজনন আর বিস্তার। কিউলেক্স নিধনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অঞ্চলভিত্তিক সমন্বিত অভিযানের দ্বিতীয় দিনে রাজধানীর পাইকপাড়া আবাসিক কলোনি এলাকায় ডোবার এমন চিত্রই চোখে পড়ে। রাত্রে দিনে মানে সবসময় মশা থাকে। এর সাথে সাথে যদি নিজেরাও সচেতনতা হই এবং পরিষ্কার পরিচ্ছন্নতা রাখি, তাহলে এটা সফলতা আসবে। মিরপুরের দক্ষিণ বিশিল এলাকায় গিয়ে দেখা যায়, ভাগাড়ে পরিণত গোদাবাড়ি খালি এলাকায় মশা উৎপাতের অন্যতম কারণ। অনেক ভাড়াটেরা ময়লা আবর্জনা ফালানোর কারণে মশাটা কিন্তু উৎপাদন, ঠিক আছে, তাদের সবাইকে বলা হয়েছে, কিন্তু তারা মশাগুলা এই ময়লাগুলা এই খালেই ফালাইতেছে। যদি অভিযান করে প্রায় তাহলে আর আমরা একটু শান্তিতে ঘুমাইতে পারবো বাসায়। জলাশয়গুলোর এমন হালে ক্ষুব্ধ মেয়র বললেন, নগরবাসীর ডোবানালা খালে আবর্জনা ফেলা বন্ধ না করলে নির্মূল হবে না মশা। এছাড়া মশা নিধনে ওষুধের ডোজ আরও বাড়ানো যায় কিনা তা বিবেচনা করা হচ্ছে বলেও জানান তিনি। এই খালগুলো কিন্তু সবাই ইউজ করছে ডাস্টবিন হিসাবে। আমরা এখানে এসেছি, এখানে আপনাদের নৌকার মাধ্যমে করে 2 পারগুলোকে আমরা লার্ভিসেট করে দেওয়া হচ্ছে। আমাদের যেসব জায়গাতে মানুষ যেতে পারছে না, ওখানে ফগিং করা। করোনা সংক্রমণ আবারও বেড়ে যাওয়ায় সবাইকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে ঘরের বাইরে মাস্ক পরা ও যথাসম্ভব সতর্কতা অবলম্বনের নির্দেশনা দিয়েছেন সরকার প্রধান। সকালে সচিবালয় মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে শেখ হাসিনা একথা বলেন। বৈঠকে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় আইন 2021 ও বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আইন 2021-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। পরে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, আসন্ন রমজানে ভোজ্য তেল, চিনি, মসুর ডাল, খেজুর ও পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক থাকবে। একই সঙ্গে করোনা নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনাও তুলে ধরেন তিনি। মাননীয় প্রধানমন্ত্রী রিকোয়েস্ট করছেন, আমি সব জায়গায় বলছি
যে আমরা একেবারে যেন খুব কমফোর্ট জোনে আছি এটা যেন চিন্তা করি না। ইয়েস, উই আর ইন মাচ মোর বেটার কন্ডিশন দেন এ লট অফ আদার কান্ট্রিজ, কিন্তু ইট ডাজ নট গিভ আস দ্য সার্টেনিটি যে আমরা একেবারে কমফোর্ট জোনে আছি। সুতরাং আমরা যে যেখানেই থাকি, ভ্যাকসিন নেই বা না নেই, আমরা যেন অবশ্যই তিনটা জিনিস বলছেন। প্রথমটা হলো অবশ্যই মাস্ক ইউজ করি ইন অল কেসে, যথাসম্ভব আমরা যেন সতর্কতা অবলম্বন করি। আর 3 নম্বর হলো পাবলিক গ্যাদারিং যেখানে হচ্ছে, বিশেষ করে আপনার কক্সবাজার বা হিল ট্র্যাক্টে বা আমাদের ওই যে বিভিন্ন সামাজিক বা ধর্মীয় যে গ্যাদারিংগুলো হচ্ছে, সেখানে আমরা যেন একটা চলতি বছরে হজে যেতে হলে আগে থেকেই করোনা টিকা নিতে হবে বলে জানিয়েছে সৌদি সরকার। আর এক্ষেত্রে দেশে ভ্যাকসিনেশন শুরু হওয়ায় হজ পালনে অনুমতি পাওয়ায় বাংলাদেশ এগিয়ে থাকবে বলে মনে করছে ধর্ম মন্ত্রণালয়। তবে নিবন্ধিত 40 বছরের কম বয়সীদেরও টিকা দেওয়া নিশ্চিতের আহ্বান জানিয়েছে হাব। হাজেরা শিউলির রিপোর্ট। করোনা ভাইরাসের কারণে গেল বছর সৌদি আরবের বাইরের কেউ হজ করার অনুমতি পাননি। সম্প্রতি সৌদি স্বাস্থ্যমন্ত্রীর এক আদেশের বরাত দিয়ে দেশটির স্থানীয় পত্রিকা সহ বিভিন্ন গণমাধ্যম জানায়, হজে যেতে হলে করোনা ভ্যাকসিন গ্রহণ হবে মূল শর্ত। গেল ফেব্রুয়ারি থেকে সরকার করোনা ভ্যাকসিন দেওয়া শুরু করায় বাংলাদেশিরা এবছর হজ পালনে সুবিধাজনক অবস্থানে থাকবে বলে মনে করছে ধর্ম মন্ত্রণালয়। করোনা পরিস্থিতিতে 2020 সালে হজে যেতে চূড়ান্তভাবে নিবন্ধন করেন 67,000, এর মধ্যে টাকা ফেরত নেন 5,000। যদিও এবার কতজন হজ পালনের অনুমতি পাবেন সেটি নিশ্চিত নয়, তবে সৌদি সরকার অনুমতি দিলে নিবন্ধিত 62,000 জন প্রথমে অগ্রাধিকার পাবেন বলে জানিয়েছেন অতিরিক্ত সচিব। আমরা আশাবাদী যে সৌদি সরকার বাংলাদেশ থেকে হাজি নিবে। কত নিবে এটা আমরা এখনো কনফার্ম না। আমরা আমাদের ডিপ্লোম্যাটিক চ্যানেলে আমাদের হজ মিশন থেকে আমরা চেষ্টা করতেছি অ্যাকুরেট ফিগার জানার জন্য। কোটা হচ্ছে 1,37,000। যদি তারা 1,37,000ই আমাদের কাছ থেকে নেয়, আমরা পাঠাতে পারবো, আমরা প্রস্তুত। আর 2020-এ প্রায় 62,000 হাজি রেজিস্ট্রেশন করেছিল, তারা যেতে পারেনি। ওই 62,000 হাজি আমরা টপ প্রায়োরিটি দেব। 2 ডোজ টিকা নিতে সময় লাগায় নিবন্ধিতদের পাশাপাশি প্রাক নিবন্ধিতদের একাংশকে অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়ার আহ্বান জানিয়েছেন হাব সভাপতি। টিকা দিয়ে যদি হজে যাওয়া যায়, আগামী 2021 সালের হজে সৌদি আরবের রিকোয়ারমেন্ট ফুলফিল করার ক্ষেত্রে আমরা অনেক এগিয়ে আছি। এখনই এই 62,000 হজ যাত্রীদেরকে টিকা প্রদান করা উচিত। আমাদের যে প্রাক নিবন্ধিত আছে ক্রমানুসারে, সেখান থেকে 10-20,000 হজযাত্রীর ভ্যাকসিন দিয়ে প্রস্তুত থাকা উচিত বলে আমি মনে করি। যাদের বয়স 40-এর নিচে, তাদের জন্য বিশেষ ব্যবস্থা করার জন্য আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়কে অনুরোধ করেছি। হজে যেতে এ পর্যন্ত 1,77,000 জন প্রাক নিবন্ধন করেছেন। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা।